নমস্কার বন্ধুরা, আজকে দ্বিতীয় প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। তো আজকে সাকসেস ম্যানিয়া WPSC চ্যানেলে WAPর এক্সাম রিলেটেড ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন নিয়ে এসেছি। টোটাল 25টা কোশ্চেন আছে এবং এই 25টা কোশ্চেনের পর 25টা কোশ্চেনের রিলেটেড যে সমস্ত কোশ্চেন আরও আসতে পারে সেগুলো আজকে আলোচনা করে দেবো। তো সাকসেস ম্যানিয়া WPSC চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আগে পুরো ভিডিওটা দেখো, দেখার পরে পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানিও কীরকম লাগলো এবং লাইক করে দিও এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও যদি অবশ্যই ভালো লেগে থাকে, এবং কী করলে ভালো হয় সেটাও জানিও। তো চলো শুরু করছি আজকে। তো আজকে প্রথম কোশ্চেন আছে, PVC এর পুরো নাম কি? তো PVC এর পুরো নাম হলো পলিভিনাইল ক্লোরাইড। তো এই PVC পুরো নাম এরকম কিন্তু অনেক শর্ট ফর্ম থাকে, সেটাকে বড় ফর্মে ফুল ফর্ম লিখতে হয়। এরকম কোশ্চেন কিন্তু WAPতে প্রতি বছর একটা কি দুটো আসেই। তো এরকম তোমাকে অ্যাব্রিভিয়েশন বলে এগুলোকে, তো এগুলো তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। যেমন URL যদি কোশ্চেন করে তো হবে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, আর যদি কোশ্চেন করে যে ওয়াইফাই তো হবে ওয়্যারলেস ফিডেলিটি। এইরকম তোমাকে প্রত্যেকটি যে ফুল ফর্ম আছে সেগুলি মুখস্থ করতে হবে। এরপর আসি 2 নম্বর কোশ্চেন, জাতীয় জরুরি অবস্থা কোন ধারা অনুযায়ী ঘোষিত হয়? এখানে উত্তর হচ্ছে জাতীয় জরুরি অবস্থা 352 নম্বর ধারা অনুযায়ী ঘোষিত হয়। এরপর আমাদেরকে জানতে হবে যে জরুরি অবস্থা কত ধরনের। তো জরুরি অবস্থা 3 ধরনের। প্রথম হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, যেটি হচ্ছে 352 নম্বর ধারাতে আছে বা 352 নম্বর আর্টিকেলে আছে। এরপর আসি 356 নম্বর, সেটি হলো রাজ্য জরুরি অবস্থা বা স্টেট ইমার্জেন্সি। তো এটিকে 356 নম্বর ধারাতে বর্ণনা করা আছে। আর তৃতীয় হলো 360 নম্বর ধারা, যেটি হলো ফিনান্সিয়াল এমার্জেন্সি বা আর্থিক জরুরি অবস্থা। এই তিনটি জরুরি অবস্থার কথা জানা যায়, আমাদের সংবিধানেতে আছে। তো এই তিনটি জরুরি অবস্থার মধ্যে 360 নম্বর ধারাতে যেটি আছে ফিনান্সিয়াল ইমার্জেন্সি বা আর্থিক জরুরি অবস্থা, এটি কিন্তু এখনও পর্যন্ত কখনোই ভারতবর্ষে বলবৎ হয়নি বা ভারতবর্ষে কখনোই এটা লাগু হয়নি। তো এটাও কিন্তু কোশ্চেন আসছে যে কোন জরুরি অবস্থাটি এখনও পর্যন্ত ভারতবর্ষে জারি হয়নি। তো সেটির উত্তর হবে 360 নম্বর ধারা। এরপর আসি 3 নম্বর কোশ্চেন, স্ম্যাশ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো সঠিক উত্তর হবে ব্যাডমিন্টন। তো ব্যাডমিন্টন খেলার সাথে স্ম্যাশ শব্দটি যুক্ত। এরকম আরও তোমাদেরকে কিছু মনে রাখতে হবে, যেমন হচ্ছে বুলি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? উত্তর হবে হকি। যদি বলে স্কুপ কোন খেলার সাথে যুক্ত, সেটিও উত্তর হবে হকি। আরেকটু কিছু PSC বা WPRBর ইম্পর্টেন্ট বা পছন্দের কোশ্চেন, সেটা হচ্ছে বাটারফ্লাই স্ট্রোক এটি কোন খেলার সাথে যুক্ত? তো উত্তর হবে সাঁতার। যদি জিজ্ঞাসা করে যে ব্রেস্ট স্ট্রোক কোন খেলার সাথে যুক্ত, সেটির উত্তর হবে সাঁতার। আর যদি জিজ্ঞাসা করে, এটাও ইম্পর্টেন্ট, যে জিজ্ঞাসা করে যে জকি এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত, তো তখন তোমরা উত্তর করবে ঘোড় দৌড়ের সাথে বা ঘোড়ার দৌড়ের সাথে যুক্ত, হর্স রেস যে খেলা হয় সেই খেলার সাথে যুক্ত। এরপর আসি 4 নম্বর কোশ্চেন, রেশনিং প্রথা কে প্রবর্তন করেন? তো সঠিক উত্তর হবে রেশনিং প্রথা প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি। তো এই আলাউদ্দিন খলজি তিনি দাগ ও হুলিয়া প্রথাও প্রচলন করেছিলেন। এবং যদি কোশ্চেন আসে যে ইকতা প্রথা তুলে দিয়েছিল কে, তো সেক্ষেত্রেও কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। আর যদি জিজ্ঞাসা করে যে আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিল, তো তখন উত্তর হবে আলাউদ্দিন খলজি। এখান থেকে যদি আরও একটা কোশ্চেন করে যে দেবগিরি মন্দির লুণ্ঠন কে করেছিল, তো দেবগিরি মন্দির লুণ্ঠন করেছিল কিন্তু এই আলাউদ্দিন খলজি। এরপর আসি 5 নম্বর কোশ্চেন, নিখিল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সঠিক উত্তরটি তোমরা নিজেরা দাও এবং আমার উত্তরের সাথে পরে মিলিয়ে নাও। তো নিখিল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, তো সঠিক উত্তর হবে তবলা। অর্থাৎ নিখিল ঘোষ তবলার সাথে যুক্ত ছিল, তিনি তবলা বাদ্যযন্ত্রটি বাজাতেন। এরপর আসি 6 নম্বর কোশ্চেন,
তো 6 নম্বর কোশ্চেনে যেটা আছে, ভোটদানের বয়স 21 থেকে 18 বছর করা হয় কত নম্বর সংবিধান সংশোধনীতে? তো এটি তোমরা উত্তরটি মনে মনে বলো এবং আমি যেটা বলছি তার সাথে তোমরা মিলিয়ে নেবে। তো সঠিক উত্তর হলো 1989 সালে 61তম সংবিধান সংশোধনীতে। তো তোমাকে যদি জিজ্ঞাসা করে যে 61তম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল, বা যদি জিজ্ঞাসা করে ভোটদানের বয়স 21 থেকে 18 বছর করা হয় কততম সংবিধান সংশোধন এবং কত সালে, তো উত্তর হবে 61তম সংবিধান সংশোধন এবং 1989 সাল। এরপর আসি 7 নম্বর কোশ্চেন, সলবায়ের সন্ধি কত সালে হয়? তো সলবায়ের সন্ধি হয়েছিল 1782 সালে। এটিও কিন্তু একটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর আসি, সিজদা ও পাইবস কে প্রবর্তন করেন? তো এটির উত্তর হলো সিজদা ও পাইবস প্রবর্তন করেন গিয়াসউদ্দিন বলবন। তো গিয়াসউদ্দিন বলবন কি প্রবর্তন করেছিল? সিজদা ও পাইবস। এরপর আসি 9 নম্বর কোশ্চেন, কনিষ্ক উপাধি কে গ্রহণ করেন? তো কনিষ্ক উপাধি গ্রহণ করেন অজাতশত্রু। এরপর এখানেতে তোমাদের হয়তো অনেকের পরীক্ষার হলে এটা কনফিউজ হতে পারে যে কনিক উপাধি অজাতশত্রু নিয়েছিল না বিম্বিসার, আর বিম্বিসার তাহলে কোন উপাধি নিয়েছিল? তো এটা মনে রাখার সহজ উপায় এভাবে মনে রাখবে, AKBS, মানে AK মানে অজাতশত্রু কনিক, আর BS মানে বিম্বিসার সৈনিক বা শ্রমিক বা সৈনিয়া। এভাবে তোমরা মনে রাখতে পারো যে AKBS, না AK যদি জিজ্ঞাসা করে তখন উত্তর হবে BS, মানে অজাতশত্রু কনিক বিম্বিসার শ্রমিক বা সৈনিক। এভাবেও তোমরা মনে রাখতে পারো। এরপর আসি 10 নম্বর কোশ্চেন, কোন ধারায় অস্পৃশ্যতা অবলুপ্তি ঘটানো হয়েছে? তো এটা যদি তোমাদের কোশ্চেন করে যে কোন ধারায় অস্পৃশ্যতা অবলুপ্তি হয়েছে, তো সঠিক উত্তর হবে 17 নম্বর ধারা। এবং এই যে অস্পৃশ্যতা অবলুপ্তি ঘটানো হয়েছে, এগুলি যদি বলে যে তোমাদের কোন পার্টে আছে, তো পার্ট হবে তোমাদের 3 নাম্বার, অর্থাৎ 12 থেকে 35, অর্থাৎ মৌলিক অধিকারের যে পার্ট আছে তার মধ্যে পড়ে। এবং এই মৌলিক অধিকারের মধ্যে আবার ভাগ আছে 14 থেকে 18, যেগুলো হলো সাম্যের অধিকার বা রাইট টু ইকুয়ালিটি, তার মধ্যে এই 17 নম্বর ধারাটি পড়ে। তো 14 নম্বর ধারায় কী আছে? আইনের দৃষ্টিতে সাম্য ও আইনের সমান সংরক্ষণ। 15 নম্বর ধারাতে কী আছে? ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে সমতা অর্থাৎ সমসামাজিক মর্যাদা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। আর যদি বলে 16 নম্বর, তো 16 নম্বরে হলো সরকারি চাকুরিতে সমানাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। আর 17 নম্বর তো বললাম অস্পৃশ্যতা অবলুপ্তি ঘটানো। এবং 18 নম্বর ধারাতে বলা হয়েছে যে কোনো খেতাব বা পদবি গ্রহণ করা যাবে না, মানে তুমি কোনো নামের আগে কোনো কিছু ব্যবহার করতে পারবে না, আগে বা পরে নিজে থেকে নিয়ে নিতে পারবে না, মানে কিন্তু সরকার থেকে তোমাকে যেটা দেওয়া হয় সেটা সম্মান হিসেবে, অর্থাৎ ভারতরত্ন, পদ্মশ্রী বা পদ্মভূষণ, পদ্মবিভূষণ এইরকম সাম্মানিক তোমাকে দিতে পারে, কিন্তু তুমি কোনো খেতাব বা পদবি গ্রহণ করতে পারবে না। তো এরপর আসি 11 নম্বর কোশ্চেন। তো 11 নম্বর কোশ্চেন হলো ধান গাছের ক্রোমোজোমের সংখ্যা কত? তো ধান গাছের ক্রোমোজোমের সংখ্যা হলো 24টি। এটিও কিন্তু পরীক্ষাতে অনেকবার এসেছে এবং অনেকবার রিপিট হয়েছে যে ধান গাছের ক্রোমোজোমের সংখ্যা কত? 24। এরপর হচ্ছে একটি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, শীতকালীন 2026 অলিম্পিক কোথায় হবে? তো এরকম অলিম্পিক শীতকালীন গ্রীষ্মকালীন দুটোই হয়, তো এখানে কোশ্চেনটা রেখেছি শীতকালীন 2026 অলিম্পিক কোথায় হবে। সঠিক উত্তর হবে মিলানো কর্টিনা, ইতালিতে, অর্থাৎ মিলানো কর্টিনা, ইতালিতে এই শীতকালীন অলিম্পিকটি হবে। পরবর্তী কোশ্চেন, পাঁচশালা ব্যবস্থা কে প্রবর্তন করেন? তো পাঁচশালা ব্যবস্থা প্রবর্তন করেন কে? ইনি কিন্তু ভারতীয় না, এটি মাথায় রাখবে, মানে তোমাদের হিন্টস দিলাম। তো পাঁচশালা ব্যবস্থা প্রবর্তন করেন ওয়ারেন হেস্টিংস। এখান থেকেই তোমাকে যদি জিজ্ঞাসা করে যে দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রচলন করে, তো সঠিক উত্তর হবে রবার্ট ক্লাইভ। যদি জিজ্ঞাসা করে দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দেন কে, তো তখন উত্তর হবে কিন্তু ওয়ারেন হেস্টিংস। আর যদি জিজ্ঞাসা করে 10 সালা বা চিরস্থায়ী বন্দোবস্তকে চালু করেন, সঠিক উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। এবং তাকে কি বলা হয়? এবং তাকে বলা হয় ফাদার অফ সিভিল সার্ভিস,
অর্থাৎ তিনি সিভিল সার্ভিস পরীক্ষা প্রথম চালু করেছিলেন। আর যদি বলে সূর্যাস্তয়নকে চালু করেন, সূর্যাস্তয়ন চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস। আর লর্ড ওয়েলেসলি কি চালু করেছিল? লর্ড ওয়েলেসলি চালু করেছিল অধীনতামূলক মিত্রতা নীতি। আর চার্টার অ্যাক্ট চালু হয় কার আমলে যদি জিজ্ঞাসা করে, তো সঠিক উত্তর হবে লর্ড মিন্টো। আর রায়ত ওয়ারি ব্যবস্থা প্রচলন করে কে? রায়ত ওয়ারি ব্যবস্থা প্রচলন করেন স্যার টমাস মুনরো। যদি তোমাকে আরও একটা কোশ্চেন জিজ্ঞাসা করে যে শর্ত বিলোপ নীতিকে চালু করেন, তো শর্ত বিলোপ নীতি চালু করেছিলেন লর্ড ডালহৌসি। ডাক ব্যবস্থার প্রচলন কে করেন? বা যদি জিজ্ঞাসা করে রেলপথের জনক কাকে বলা হয়, তো দুটোরই উত্তর কিন্তু হবে লর্ড ডালহৌসি। আর উডের ডেসপ্যাচ এটি কার আমলে হয়? তো লর্ড ডালহৌসি। এবং যদি আরেকটা কোশ্চেন আসে, এটা কিন্তু ট্রিকি কোশ্চেন হলে হবে, যেটা হচ্ছে মহাবিদ্রোহ কার আমলে হয়, তো সঠিক উত্তর হবে লর্ড ক্যানিং। এবং আরেকটা যদি কোশ্চেন করে যে রঞ্জিত সিংয়ের সাথে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত করেন কে, তো সঠিক উত্তর হবে রঞ্জিত সিংয়ের সাথে লর্ড মিন্টো অমৃতসরের সন্ধি স্বাক্ষর করেছিলেন। এবং আরও একটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে গীতার ইংরেজি অনুবাদ কে করে, তো সঠিক উত্তর হবে চার্লস উইলকিন্স। আর যদি বলে এই ইংরেজি অনুবাদ লেখার সূচনা কে করে, তো তখন উত্তর হবে উইলিয়াম জোন্স। আর যদি বলে পুলিশি ব্যবস্থাকে প্রচলন করে, তখন উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। আর এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাকে করে উইলিয়াম জোন্স। আর আরও একটা কোশ্চেন, 76-এর মন্বন্তর ঘটে কার সময়, উত্তর হবে কাটিয়ারের সময়। এবং শেষ এখান থেকে একটা কোশ্চেন, বক্সারের যুদ্ধ কার সময় হয়, তো সঠিক উত্তর হবে রবার্ট ক্লাইভ। তোমাদেরকে এগুলো কিন্তু মনে রাখতে হবে। এরপর আসি 14 নম্বর কোশ্চেন, কোন অধাতু সাধারণ অবস্থায় তরল থাকে? তোমরা সকলেই জানো যে ধাতু যেটা সাধারণ অবস্থায় তরল থাকে সেটি হলো পারদ। পারদ সাধারণ অবস্থায় তরলে থাকে। এবং এখান থেকে আরও একটা কোশ্চেন করে যে থার্মোমিটারে জলের বদলে পারদ ব্যবহার করা হয় কেন? তো সঠিক উত্তর হলো জল কাঁচের গায়ে লেগে যায়, কিন্তু পারদ কাঁচের গায়ে চিটে থাকে না বা লেগে যায় না। মানে লেগে থাকা বলতে চিটে যায় না, সেই জন্য পারদ ব্যবহার করা হয়, তাতে রিডিংটা খুব সুন্দর আসে। কিন্তু জল দিলে যদি লেগে যায়, গায়ে চিটে থাকে, তো রিডিং সুন্দর আসে না এবং ভালো না আসার জন্য জল মাপতে অসুবিধা হয়। তো এখানে কোশ্চেন হচ্ছে কোন অধাতু সাধারণ অবস্থায় তরল থাকে, তো সঠিক উত্তর হবে ব্রোমিন। তো সঠিক উত্তর হলো ব্রোমিন। এরপর আসি 15 নম্বর কোশ্চেন, রক্তশূন্যতা দেখা যায় কিসের অভাবে? তো রক্তশূন্যতা দেখা যায় কিসের অভাবে? আয়রনের অভাবে। আয়রনের অভাব থাকলে কিন্তু রক্তশূন্যতা দেখা যায়। এবং আমাদের রক্তে কী থাকে? হিমোগ্লোবিন থাকে, এটা আমরা সকলেই জানি। এবং এই আয়রনের প্রভাবে কিন্তু হিমোগ্লোবিনের মানও বাড়তে থাকে। এরপর আসি 16 নম্বর কোশ্চেন, দীপা মালিক কোন খেলার সাথে যুক্ত? এরকম কোন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত, এরকমও কিন্তু কোশ্চেন একটা করে আসতেই পারে। তো এগুলো তোমাদেরকে পড়তে হবে এবং রিসেন্ট কারেন্টসের মধ্যে পড়বে, বেশি পুরনো পড়ার দরকার নেই। কারেন্টে কে কোন খেলার সাথে যুক্ত, মানে প্যারিস অলিম্পিকে কে কোন ইভেন্ট থেকে পুরস্কার পেয়েছে বা প্যারা অলিম্পিক্স থেকে পেয়েছে, এগুলো পড়লেই এবং আগের বছরের এশিয়ান বা মানে বিগত বছরের এশিয়ান গেমস বা ন্যাশনাল গেমস, এগুলো পড়লে তোমাদের মোটামুটি কমন চলে আসবে। তো সঠিক উত্তর হলো দীপা মালিক শর্টপুট খেলার সাথে যুক্ত। এরপর আসি 17 নম্বর কোশ্চেন, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? তো ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলো রাজা রামমোহন রায়। আর যদি এখান থেকে কোশ্চেন করে যে রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিল, তো সঠিক উত্তর হবে দ্বিতীয় আকবর বা আকবর হাইফেন দিয়ে 2। এটাও যদি থাকে এর মানে কিন্তু দ্বিতীয় আকবরই হয়। এটা যেন পরীক্ষার সময় বুঝতে না পারো যে আকবর 2 এটা আবার কি, তো এটা হলো দ্বিতীয় আকবর, ওটা ওভাবেই লেখা হয়। তো ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে করে? রাজা রামমোহন রায়। এরপর আসি 18 নম্বর, থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? তো তোমাকে যদি জিজ্ঞাসা করি যে থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত, তো তোমার উত্তর হবে থমাস কাপ হলো ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। এবং আরও কিছু ইম্পর্ট্যান্ট কাপের কথা বলে দিচ্ছি, যেমন হলো উবের কাপ, এটি কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। যদি বলে ফেডারেশন কাপ, তো সেটি হবে বাস্কেটবলের সাথে যুক্ত। আর যদি বলে নাইডু ট্রফি বা খৈতান ট্রফি, সেগুলি হবে দাবার সাথে যুক্ত। ক্রিকেটের সাথে কী কী যুক্ত, যেমন ইম্পর্ট্যান্ট হচ্ছে সিকে নাইডু ট্রফি,
জওহরলাল নেহরু কাপ, দিলীপ ট্রফি, সফিল ট্রফি, দেওধর ট্রফি, ইরানি ট্রফি, বিজয় হাজারে ট্রফি, জিডি বিড়লা ট্রফি, তারপরে কুচবিহার ট্রফি। এটা কিন্তু অনেকবার পরীক্ষাতে এসেছে। কুচবিহার ট্রফি কোন খেলার সাথে যুক্ত? উত্তর হবে কিন্তু ক্রিকেট। চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া ট্রফি। এবং কারেন্টলি একটা তোমাদের কোশ্চেন আসতে পারে যে কোন ক্রিকেট ট্রফিটার নাম চেঞ্জ করে আন্ডারসন টেন্ডুলকর ট্রফি নাম রাখা হয়েছে। এটা তোমরা কমেন্টে জানিও। এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসতে পারে। এরপর আসি 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন হলো দাগ ও হুলিয়া কে চালু করেন? তো দাগ ও হুলিয়া চালু করেন কে? তো এটা কিন্তু একটু আগেই আমি আলোচনা করলাম। দাগ ও হুলিয়া চালু করেন আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি ব্যাপারে তো আগেই বললাম, সেই জন্য আর বলছি না। এরপর পরবর্তী কোশ্চেন হলো 20 নম্বর কোশ্চেন, গৌতম বুদ্ধ অভয়ারণ্য কোথায় আছে? তো গৌতম বুদ্ধ অভয়ারণ্য কোথায় আছে এই কোশ্চেনটি এসেছে, উত্তর হবে বিহারে আছে। বিহারে গৌতম বুদ্ধ অভয়ারণ্য আছে। আগের দিনের ভিডিওতে পুরো অভয়ারণ্য কোথা থেকে কি কোনটা ইম্পর্টেন্ট সেটা বলে দিয়েছি। আজকে ওর জন্য বলছি না, নেক্সট যদি কোনো দিন অভয়ারণ্য থেকে কোশ্চেন আসে তো সেদিন আবার আলোচনা করে দেবো। তো গৌতম বুদ্ধ অভয়ারণ্য কোথায়? বিহার। এরপর আসি 21 নম্বর কোশ্চেন, ভিটামিন ই এর অভাবে কোন রোগ হয়? তো ভিটামিন ই এর অভাবে বা ভিটামিন ই এর ডেফিসিয়েন্সিতে কোন রোগ হয়? বন্ধ্যাত্ব। তো বন্ধ্যাত্ব যে রোগ হয় ভিটামিন ই এর অভাবে, এইরকম অন্যান্য অভাবের কারণে যে রোগ সমস্ত হয় সেগুলো আগের দিন আলোচনা করেছি। তো আগের ভিডিওতে দেখে নিও, এবং অথবা যদি পরের কোনো কোশ্চেন আসে তো সেক্ষেত্রে আবার আলোচনা করে দেবো। এরপর হচ্ছে 22 নম্বর কোশ্চেন, ব্যাসল্ট শিলা কোন ধরনের শিলা? তো এটা যদি কোশ্চেন আসে ব্যাসল্ট শিলা কোন ধরনের শিলা, তো সঠিক উত্তর হবে ব্যাসল্ট শিলা হলো আগ্নেয় শিলা। এবং এই শিলা থেকে কিছু কিছু কোশ্চেন আসে, যেমন শিলার রূপান্তর, অর্থাৎ তোমাকে যদি জিজ্ঞাসা করে যে কোন শিলা কোন শিলাতে রূপান্তরিত হয়, তো তার মধ্যে দুটো ভাগ হয়, একটা হলো পাললিক শিলা এবং দ্বিতীয় হলো আগ্নেয় শিলা। তো এই পাললিক শিলার কিছু নাম হচ্ছে যেমন বেলে পাথর, কাদা পাথর, সেল, চুনাপাথর, পিট কয়লা। আগ্নেয় শিলার হলো গ্রানাইট, ব্যাসল্ট, আগাইট, এগুলি। তো এগুলো যদি জিজ্ঞাসা করে যে কোন পাথর কোন পাথরে রূপান্তরিত হয়, তো সেগুলি বেলে পাথর রূপান্তরিত হয় কোয়ার্টজাইটে, কাদা পাথর স্লেট, সেল রূপান্তরিত হয় স্লেটে, চুনাপাথর রূপান্তরিত হয় মার্বেলে। যদি বলে পিট কয়লা উত্তর হবে গ্রাফাইট। আর আমরা জানি যে কয়লার যে ভাগ তার মধ্যে সবচেয়ে বাজে পরিমাণ কার্বন থাকে, অর্থাৎ কম পরিমাণ কার্বন থাকে কোন কয়লাতে, সেটি হলো কিন্তু পিট কয়লা। এরপরে সেই গ্রানাইট কিসে পরিবর্তিত হয়? গ্রানাইট পরিবর্তিত হয় নিস। আর ব্যাসল্ট কিসে পরিবর্তিত হয়? ব্যাসল্ট পরিবর্তিত হয় অ্যাম্ফিবোলাইট। আর আগাইট কিসে পরিবর্তিত হয়? আগাইট হয় হর্নব্লেন্ড। আর যদি কোশ্চেন করে যে কোন শিলা দ্বারা গঠিত মাটির রং কালো, তো সঠিক উত্তর হবে ব্যাসল্ট শিলা। আর এটা একটা যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোন মাটিতে তুলো চাষ ভালো হয়, তো সঠিক উত্তর হবে কালো মাটিতে। আর এই কালো মাটির অপর নাম হলো রেগুড়। আর যদি জিজ্ঞাসা করে যে কালো মাটি কোন রাজ্যে বেশি দেখা যায়, তো উত্তর হবে মহারাষ্ট্রের মালভূমি অঞ্চলে। আর এই মাটিতে যদি লোহার পরিমাণ বেশি থাকে তখন মাটির রং কী হয়? তো তখন মাটির রং হয় লাল। আমরা দেখতে পারি যে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের মাটি কিন্তু লাল হয়। এরপর হচ্ছে যদি জিজ্ঞাসা করে যে মরু অঞ্চলে যে মাটি, সেই মাটির কী নাম, তো সঠিক উত্তর হবে মরু অঞ্চলে মাটির নাম হলো সিরোজেন। আর ভারতে যদি জিজ্ঞাসা করে যে পুরো ভারতে কোন মাটির পরিমাণ বেশি দেখা যায়, তো সঠিক উত্তর হবে পলি মাটি। আর যদি জিজ্ঞাসা করে যে জৈব পদার্থ বা হিউমাস মিশ্রিত যে মাটি, সেই মাটির কী নাম, তো সেই মাটির নাম হবে পলসল মৃত্তিকা। আর ভারতে কৃষিতে কোন মাটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তো ব্যবহৃত হচ্ছে পলি মৃত্তিকা। তো এই সমস্ত পয়েন্টগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, যেগুলো পরীক্ষাতে অবশ্যই কোশ্চেন আসবেই, একটা না একটা আসবেই, তো সেগুলো তোমাদের কমন আসবে, সেই জন্য বলে দিলাম। তো এগুলো তোমরা রিভাইজ করে নিও বা ভিডিওটা পুনরায় চালিয়েও তোমাদের হেল্প হবে। এরপর আসি 23 নম্বর কোশ্চেন। 23 নম্বর হচ্ছে মরীচিকাতে কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? তো এই মরীচিকা কেন গঠিত হয়? কারণ বাতাসের বিভিন্ন লেয়ার থাকে, তো সেই লেয়ারে আলোর প্রতিসরণ হতে হতেই মরীচিকার কিন্তু সৃষ্টি হয়। এই মরীচিকা কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? মরীচিকাতে অসৎ বিম্ব গঠিত হয়।
এরপর আসি 24 নম্বর। এবং মরীচিকা কোথায় দেখা যায়? মরীচিকা দেখা যায় মরুভূমিতে। আর 24 নম্বর হলো লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে? তো এই গ্রহ সংক্রান্ত যে সমস্ত কোশ্চেন সেগুলো আগের দিনে আলোচনা করে দিয়েছি, তো আজকে আর করছি না। পরবর্তী যদি কোনো ভিডিওতে এইরকম গ্রহ নিয়ে কোশ্চেন আসে সেদিন আবার আলোচনা করে দেবো। তো লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে? লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে। তো এবার আসি 25 নম্বর কোশ্চেন, মনসবদারি প্রথা কে চালু করেন? তো সঠিক উত্তর হবে মনসবদারি প্রথা চালু করেন হলো আকবর। এবং আকবর নিয়ে কিন্তু আমাদের কিছু টপিকের মধ্যে ইম্পর্ট্যান্ট টপিক হলো মুঘল যুগ। তো মুঘল যুগ যদি তোমরা পড়ে যাও ডাব্লিউবিতে 1 থেকে 2 নাম্বার কোশ্চেন কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। মুঘল যুগ এবং ষোড়শ মহাজনপদ, এই দুটো টপিক পড়ে গেলে 2 নাম্বার তোমাদের কনফার্ম। এবং যদি পড়ে যাও তোমরা যে জাতীয় কংগ্রেস বা গান্ধীজি সম্বন্ধে বা গৌতম বুদ্ধ, এখান থেকে কিন্তু একটা করে কোশ্চেন তোমাদের মানে প্রত্যেকটা বছর এসেছে এবং ভবিষ্যতেও আসতে থাকবে। এবং আকবর নিয়ে যদি ইম্পর্টেন্ট কোশ্চেন করে যে পানিপথের যুদ্ধ প্রথম কত সালে হয়েছিল? 1526 সালে, 21শে এপ্রিল। এবং বাবরের বাবরের প্রকৃত নাম কি? তো বাবরের প্রকৃত নাম হলো জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর। আর বাবরের আত্মজীবনীর নাম কি? তুজুক-ই-বাবরি। আর যদি এখান থেকে কোশ্চেন করে যে কোন মুঘল সম্রাটেরা নিজেদের জীবনী নিজেরাই লিখেছিল, অর্থাৎ আত্মজীবনী রচনা করেছিল, তো উত্তর হবে বাবর এবং জাহাঙ্গীর। আর এই বাবরের প্রথম পানিপথের যুদ্ধে প্রতিপক্ষ কে ছিল? প্রতিপক্ষ ছিল ইব্রাহিম লোদি। আর যদি বলে বাবর খানুয়ার যুদ্ধ কত সালে করেছিল? খানুয়ার যুদ্ধ হয়েছিল 1527 সালে। কার বিরুদ্ধে? মেবারের রানা সঙ্গ বা সংগ্রাম সিংহের বিরুদ্ধে। আর যদি জিজ্ঞাসা করে যে বাবরের সমাধি কোথায় আছে? বাবরের সমাধি আছে কাবুলের আরামবাগে। এবং গোলাপ চাষের শুরু কিন্তু বাবরের আমল থেকেই শুরু হয়। আর চৌসারের যুদ্ধ তিনি করেছিলেন 1539 সালে। প্রতিপক্ষ কে ছিল? শেরশাহ। সরি, এটা হুমায়ুন বলে ফেললাম। তো বাবরের এখানেতেই শেষ, এবং হুমায়ুন নিয়ে যেদিন কোশ্চেন আসবে সেদিন হুমায়ুন থেকে আবার পরবর্তী ক্ষেত্রে আলোচনা করে দেবো। তো আজকে 25টা কোশ্চেন এখানে শেষ হলো। তোমাদের কেমন লাগলো জানিও। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। কেমন লাগলো অবশ্যই জানাবে। এবং পরবর্তী এরকম আরও প্র্যাকটিসে আনতে থাকবো। যে সমস্ত কোশ্চেন ডাব্লিউবি পরীক্ষায় আসতে পারে সেই সমস্ত কোশ্চেনই নিয়ে আসবো। ধন্যবাদ, এখানে ভিডিওটি শেষ করলাম।